নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ তোমাদের সকলকে সম্পদের কোচিং সেন্টারে স্বাগত জানাই। দেখো, আপকামিং ডাব্লিউপি এবং কেপি এক্সামের জন্য তোমাদের এসএনজি এসএসসির এক্সাম গুলো হয়েছে, সেখান থেকে কিছু বেস্ট কোশ্চেন এনেছি। তার মধ্যে কিছু একটা তোমরা থাম্বনেলে দেখতেই পেয়েছো, তো সেটা একদম তোমরা লাস্টে পাবে। একটু ওয়েট করে ক্লাসটা ধৈর্য ধরে দেখো, কিছু শিখতে পারবে। বলছে, একজন ফার্স্ট কোশ্চেন আসছি, একজন ব্যক্তি তার বেতনের 60% গৃহস্থলী খরচে এবং বেতনের 20% ভাড়ায়, অবশিষ্ট বেতনের 80% একটি ট্রাস্টে দান করে। যদি তার কাছে 20,000 টাকা বাকি থাকে, তাহলে বেতন কত হবে? তো আমি ধরে নিচ্ছি তার স্যালারি হচ্ছে 100 টাকা। তো প্রথমে 20% হাউস হোল্ড খরচ, তারপর 20% ভাড়া। দেখো, এই কোশ্চেনে অনেকে সমস্যা করে কি, প্রথমে 20% খরচা করে দিয়েছে, তারপর যে রিমেনিং সেখান থেকে আবার 20%। এটা বলেনি, তাহলে বলে দিত যে 60% খরচ করার পরে বাকি অংশ এক জায়গায় লেখা নেই। যখন বাকি অংশ লেখা নেই, দেখো বাকি অংশ কোথায় লেখা আছে? অবশিষ্ট, এই জায়গায়, মানে এখান থেকে হবে। তাহলে প্রথমে 60% হাউস হোল্ড খরচ করে, 20% ভাড়া, তার মানে টোটাল 80%। 100 টাকার 80% মানে 80 টাকা খরচা করে তাহলে এই কাজে। তাহলে বাকি হচ্ছে 20 আছে। বলছে এই 20 টাকার 80%, 20 টাকার 80% মানে হচ্ছে 16। তাহলে 20 টাকার 80% যদি হয় 16 টাকা, সে 16 টাকা ট্রাস্টে দান করে, রিমেনিং আছে 4 টাকা। এই 4-এর ভ্যালু কোশ্চেনে বলেছে 20,000 টাকা। 4-এর ভ্যালু কোশ্চেনে বলেছে 20,000 টাকা। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 1-এর ভ্যালু হবে 5,000। তাহলে 100-এর ভ্যালু কত হবে? 100-এর ভ্যালু হবে 5 লাখ। অপশন ডি তোমাদের কারেক্ট আছে। 1-এর ভ্যালু যদি 5,000 হয়, 1-এর ভ্যালু যদি 5,000 হয়, তাহলে 100-এর ভ্যালু কত হবে? 5,000-এর পরে আরো দুটো জিরো অ্যাড হবে, তাহলে 5-এর পরে টোটাল 5টা জিরো হবে। এটাই আমার কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 55 মাইল বেগে 110 মাইল গেল, তার পরবর্তীতে 120 মাইল প্রতি ঘন্টা 60 মাইল প্রতি বেগে গেল, এবং তারপরে সে 1 ঘন্টায় 60 মাইল চালায়। তাহলে মাইল প্রতি মাইল গড় গতিবেগ কত হবে? তাহলে দেখো, গড় গতিবেগের দুটো ফর্মুলা আমরা জানি। গড় গতির আমরা দুটো ফর্মুলা জানি, একটা তো যাবে আবার ফিরে আসবে, তো এখানে সেটা তো চাইনি। তাহলে গড় গতির ফর্মুলা হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে দেখো, মোট দূরত্ব কত? প্রথমে 110 মাইল গেছে, 110 প্রথমে কত গেছে? 110 মাইল 55 কিলোমিটার গতিবেগে, তাহলে 2 ঘন্টা সময় লেগেছে, 2 ঘন্টা। তারপরে 120 মাইল গেছে 60 মাইল প্রতি ঘন্টায়, 60 মাইল স্পিডে, তাহলে সেক্ষেত্রে 2 ঘন্টা লেগেছে। তারপরে দেখো, সে পরবর্তী 1 ঘন্টায় 60 মাইল, তাহলে 1 ঘন্টায় 60 কিলোমিটার স্পিডে গেলে তাহলে 60ই যাবে। তাহলে টোটাল দূরত্ব কত হচ্ছে? 180, 180 আর 110 হচ্ছে তোমার 290, আর মোট সময় হচ্ছে 5। তাহলে 5 দিয়ে যদি ভাগ করে দাও, 5 5 25, তাহলে এটা কত আসবে তোমার অ্যান্সার? অ্যান্সার আসবে 58 কিলোমিটার মাইল প্রতি ঘন্টা, 58 মাইল পার আওয়ার। অপশন সি তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, দুটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত 25:36 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? দেখো, গোলক বলেছে, গোলক মানে হচ্ছে 3 ডাইমেনশনাল ইমেজ বা ফুটবল বলতে পারো। তাহলে গোলক, ধরো এই একটা গোলক, এই একটা গোলক, এই গোলকের ব্যাসার্ধ আমি ধরছি r1, আর এই গোলকের ব্যাসার্ধ আমি ধরছি r2। আমি তোমাদেরকে বোঝাচ্ছি, তারপরে নিজেরাই অ্যান্সার করতে পারবে। তাহলে এই গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r1 স্কয়ার, আর এই গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r2 স্কয়ার। তাহলে আমি যদি এই দুটোর অনুপাত করতে বসি, তাহলে দেখো 4 পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক? আচ্ছা, এই দুটো যদি আয়তন দেখো, তাহলে কত হবে? 4/3 পাই r1 কিউব ইজ টু 4/3 পাই r2 তার হোল কিউব। এবার এখানেও সেম হবে, এই 4 পাই কেটে যাবে। তাহলে দেখো, আয়তনের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত কত ছিল? আমি বলছি r1 স্কয়ার ইজ টু r2 স্কয়ার সমান সমান হচ্ছে 25
5:36, তাহলে আমি বলতে পারি এখান থেকে যে R1:R2 হবে 5:6। তাহলে আয়তনের অনুপাত কত হবে? R1³ তাহলে R1³ তাহলে হচ্ছে 5/3 তাহলে 125:216। দেখো 125 মানে বাই, তাহলে এটাই হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। এমন একটি সংখ্যার সন্ধান করুন যাকে ক্রমিকভাবে 3, 5, 7 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2, 1 এবং 3 অবশিষ্ট থাকে এবং শেষ ভাগফলটি হয় 3। তাহলে দেখো এই ধরনের অঙ্ক কি করে করব? এখানে তো এসএসসি ভালো কাজ করেছে, বলে দিয়েছে, অনেক কোশ্চেন বলে দেয়। তাহলে 3, 5, 7 দ্বারা ভাগ করলে 2, 1, 3 ভাগশেষ থাকে এবং শেষ ভাগফলটি হচ্ছে 3। তাহলে আমি ধরলাম শেষ ভাগফলটা হচ্ছে 3। এবার তোমাদের আমি এটা করব, তার আগে আমি তোমাদের একটু বলি। ধরো আমি কোন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করছি, 7 দিয়ে ভাগ করে অবশেষে আসলো 2 এবং ভাগফল আসলো লেটস সে 4। তাহলে এইখানে যে সংখ্যাটা ছিল সেটা কি করে ভাগ করব? সেটা প্রথমে এটা দিয়ে এটা গুণ করব, 7 গুণ 4 প্লাস 2 তাহলে 30 হচ্ছে। তো এখানেও ঠিক সেম, 7 ইন্টু 3 হচ্ছে 21, 21 প্লাস 3 হচ্ছে 24। এবার 24 গুণ 5 120, 120 প্লাস 1 121। 120 সাথে এটা গুণ করলে হচ্ছে তোমার 363 প্লাস 2 করলে হচ্ছে 365। তাহলে দেখো সংখ্যাটা কত ছিল? 365। নেক্সট কোশ্চেন, একটি নৌকা 4 ঘন্টায় 60 কিলোমিটার স্রোতের অনুকূলে যেতে পারে। যদি স্থির জলে নৌকার গতিবেগ 13 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাহলে 30 কিমি স্রোতের প্রতিকূলে যেতে কত সময় লাগে? 4 ঘন্টায় 60 কিলোমিটার স্রোতের অনুকূলে, তার মানে ডাউন স্ট্রিমের গতিবেগ কত হবে? ডাউন স্ট্রিমের গতিবেগ হবে 60/4 মানে 15 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, অনুকূলের গতিবেগ মানে হচ্ছে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, মানে স্থির জলে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। তাহলে আমি যদি নৌকার গতিবেগ x ধরি এবং স্রোতের গতিবেগ y ধরি, যার সমষ্টি হচ্ছে তোমার 15, আর এখানে দেখো স্থির জলে নৌকার গতিবেগ 13 ডিনোট করা আছে, তাহলে y এর মান কত হবে? y এর মান হবে 15 মাইনাস x, বা তুমি বলতে পারো 15 মাইনাস 13 করলে, সরি 15 মাইনাস 13 করলে কত হচ্ছে? স্রোতের গতিবেগ হচ্ছে 2 কিলোমিটার। এবার বলছে 30 কিলোমিটার স্রোতের প্রতিকূলে, তাহলে প্রতিকূল হলে কি হবে? নৌকার থেকে স্রোতের গতিবেগ মাইনাস, তাহলে 13 মাইনাস 2 হচ্ছে কত? 11। এবার কি বলছে 30 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে? আমরা জানি কি ডিসটেন্স সমান সমান হয় স্পিড ইনটু টাইম। তাহলে টাইম সমান সমান কি হবে? ডিসটেন্স আপন স্পিড। তাহলে ডিসটেন্স হচ্ছে তোমার 30 আর টাইম হচ্ছে, স্পিড হচ্ছে তোমার 11, তাহলে কত হবে? 11 দুগুণে 22, হাতে থাকলো 8, 8/11, তাহলে 2 পূর্ণ 8/11। তোমরা দেখতে পাচ্ছ অপশন ডি তোমাদের কারেক্ট। নেক্সট কোশ্চেন, একটি লম্ব বৃত্তাকার সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যাকি মানের মধ্যে অনুপাত হলো 2:3। পয়েন্ট টু বি নোটেড, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যাদি। সিলিন্ডার মানে কিরকম হয় দেখতে? এই যে সিলিন্ডার, এটা হচ্ছে ব্যাসার্ধ r, এটা হচ্ছে উচ্চতা h। তাহলে এর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2π r/h আর এর আয়তনের সূত্র হচ্ছে πr²h। বলছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যা মানে সংশ্লিষ্টের অনুপাত হচ্ছে 2:3। তার মানে আমি বলতে পারি 2π r/h বাই πr²h এটা সমান সমান 2/3 বলতেই পারি। দেখো এখান দিয়ে এটা কেটে গেল, এখান দিয়ে এটা কাটলো, শুধু r থাকলো, এই 2 দিয়ে এই 2 কাটে, তাহলে এখান থেকে r এর মান কত পেল? 3। তাহলে ব্যাসার্ধ কত পেয়ে গেলাম? 3। বলছে সিলিন্ডারের ব্যাসার্ধ এবং উচ্চতার মধ্যে অনুপাত হচ্ছে 3:7। তার মানে ব্যাসার্ধ যদি 3 হয় উচ্চতা হবে 7, তাহলে সিলিন্ডারের পৃষ্ঠতলের মোট ক্ষেত্রফল কত হবে? মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল, দেখো মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2π r × r + h। এখানে বসিয়ে দাও,
তাহলে 2 ইন্টু পাই পাই আকারেই আছে অ্যান্সারে। আর এর মান হচ্ছে তোমার 3, আর 7 আর 3 যোগ গুণ করলে 10, তাহলে 3 10 কে 30, 30 দুগুণে 60, 65 হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। বলছে দেখো একজন বাবার বয়স তার ছেলের বয়সের অনুপাত হচ্ছে 7:4। তাহলে আমি ধরে নিচ্ছি বাবার বয়স 7x আর ছেলের বয়স হচ্ছে 4x। বলছে এদের সংখ্যাগুলির গুণফল হচ্ছে এটা। তাহলে আমি বলতে পারি গুণ করলে হবে 28x², এটা হবে 1372 এর সমান। 1372 এর সমান যদি হয় তাহলে x² এর মান কত হবে? x² এর মান হবে 1372 বাই 28। তাহলে এটা ভাগ করে দেখতে হবে। সম্ভবত 28, তো 28 দুগুণে হচ্ছে 56, 56 গুণ করলে 49 আসার কথা। গুণ করেই দেখি। 1372 কে 28 দিয়ে ভাগ করছি, 4 28, 4 32 এর 2 আর তোমার 3, 112। তাহলে এটা হচ্ছে তোমার 5, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, তাহলে 9 বাড়ি যাচ্ছে। ঠিকই করেছিলাম। তাহলে x² এর মান হচ্ছে 49। তাহলে x এর মান কত হবে? x এর মান হবে 7। তাহলে দেখো বাবার বয়স হচ্ছে 7x আর ছেলের বয়স হচ্ছে 4x। তাহলে বাবার বর্তমান বয়স হচ্ছে 7 7 49 বছর আর ছেলের বয়স হচ্ছে 28 বছর। বলছে 8 বছর পরে, 8 বছর বাদে যদি হয় তাহলে এটা হবে তোমার 57 8 বছর বাদে এটা হচ্ছে 36। 3 দিয়ে কাটাকাটি করলে 19:12। অপশন ডি তোমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, একটি গ্রামের জনসংখ্যা 5% বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছর 5% হ্রাস পায়। বছরের শেষে জনসংখ্যা 47,880 হয়, তাহলে বছরের শুরুতে কত ছিল? তাহলে প্রথমে জনসংখ্যা 5% বৃদ্ধি পায়, তাহলে 5% মানে হচ্ছে 1/20। তাহলে আমি যদি 20 জন জনসংখ্যা রাখি 21 হবে। পরের বছর বলছে জনসংখ্যা 5% হ্রাস পায়, তার মানে 20 রাখলে 19 হয়। তাহলে এই দুটো যদি আমি মাল্টিপ্লাই করি এটা হবে 400 আর এটা হবে 399। তাহলে বছরের শুরুতে 400 জন ছিল, এখন আছে 399 জন। তাহলে কত গুণ হচ্ছে? 47880। এটা হচ্ছে 12 গুণ। তাহলে এটাও কত গুণ হবে? 12 গুণ। 4 12 48। আচ্ছা, অপশন এ তোমাদের কারেক্ট আনসার। দেখো এটা ওয়ান অফ দ্য বেস্ট কোশ্চেন। বলছে একটি ব্যাংক কে টাকার উপরে r² হারে 8⁻1/2 হারে n² বছরের সরল সুদ চার্জ করে। অন্য একটি ব্যাংক l টাকার উপরে 8⁻2/3 হারে n³ বছরের জন্য সরল সুদ চার্জ করে, একই পরিমাণ সুদ দেয়। তাহলে কে এবং আর এর অনুপাত কত হবে? তাহলে কে টাকার উপরে r পূর্ণ 1/2 বছর হারে সুদ দিচ্ছে n² বাই 100 করলে আমরা কি জানি? আমরা জানি i সমান সমান PTR বাই 100 সূত্র। এবার এই দুটো যদি সমান হয় তাহলে 100 100 ক্যান্সেল আউট হয়ে যাবে নিচের থেকে। তাহলে এর উপরে দিচ্ছে l টাকার উপরে কি দিচ্ছে? r পূর্ণ 3/2 বছরে n³ হারে। তাহলে স্কয়ার দিয়ে এটা কাটলে n পড়ে থাকবে। আর এখানে দেখো আমি বলতে পারি k বাই l সমান সমান হচ্ছে উপরে পড়ে থাকছে 8⁻3/2 ইন্টু n বাই 8⁻1/2। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে অ্যান্সার হবে r ইন্টু n। তাহলে আমি বলছি কে আর এল এর রেশিও চেয়েছে। এবার নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে। তাহলে আমি বলতে পারি k/l সমান সমান এখানে দেখো rn/1 হবে অ্যান্সার। তাহলে অপশন সি হবে তোমাদের কারেক্ট। লাস্ট কোশ্চেন দেখে দাও, আমি তো পড়াবো। এটা পড়ানো এখানে জায়গা হবে না, পরের দিকে পড়াবো। কোশ্চেনটা দেখো, বলছে at the beginning of the day of a month Rajesh has 500 eggs। বলছে একটা মাসের শুরুতে রাজেশের কাছে 500টা ডিম আছে। সে 20% ডিম বিক্রি করে at the end of the day and added b% of eggs at the beginning of the next day। বলছে বিক্রি করে 20%, পরের দিন সকালবেলা
বি শতাংশ ডিম আবার তার সাথে যোগ দেয়, আবার পরের দিন শেষে দিনের শেষে 20% ডিম বিক্রি হয়, আবার পরের দিন সকালবেলা B% ডিম অ্যাড করে, আবার 3 নম্বর দিনও সেম জিনিস করে। বলছে 3 নম্বর দিনের পরে যদি তার কাছে 1024টি ডিম থাকে তাহলে বি কত হবে, মানে বি এর ভ্যালু কত হবে। এটা রিসেন্ট পরীক্ষা আসা করছে। দেখো আমি ধরছি 20% ডিম বিক্রি হয়ে যায়, তার মানে বাকি কত থাকে, বাকি হচ্ছে তোমার 80%। বলবে হ্যাঁ 80% মানে আমি বলতে পারি 4/5, ঠিক আছে। এইবার প্রতিবার B% ডিম অ্যাড করে, আমি যদি বলি আমার এখন যা ডিম আছে সেটা 100%, তাহলে এর সাথে অ্যাড করলে কত হবে, 100 + B%। এটা তো এটাকে বলা হয় ভগ্নাংশ, এটাকে ভগ্নাংশ বলা হয়, আমি এটাকে ফ্র্যাকশন বলে ধরছি, এটাকে বলা হচ্ছে ফ্র্যাকশন। তাহলে এবার দেখো কোশ্চেনটা কি করে করব। দেখো 500 ডিম ছিল প্রথম দিনের শুরুতে, দিনের শেষে 20% ডিম বিক্রি করে, তাহলে রয়েছে কত, 4/5। পরের দিন B% ডিম অ্যাড করে, আমি B%কে কি ধরেছিলাম, F। দিনের শেষে আবার 4/5 ডিম রয়েছে, আবার পরের দিন F অ্যাড করে, আবার পরের দিনের শেষে 4/5 ডিম আছে, এর সমান হবে তোমার, এর সমান হচ্ছে 1024। এইটা দিয়ে 25, 5 × 5 = 25 ইন্টু 5, 125 দিয়ে কাটলে এটা 4 বারে হবে। তার মানে আমি বলতে পারি 4⁴ ইন্টু f² সমান সমান 1024। আচ্ছা 4⁴ কে আমি লিখতে পারি 2⁸ ইন্টু f² সমান সমান এই 1024 মানে কি, 1024 মানে 2⁻10। তাহলে এখান দিয়ে যদি এটা কাটি তাহলে f² সমান সমান থাকবে কত, f² থাকবে সমান সমান 2x²। তার মানে f কত হবে, f সমান সমান 2। এবার দেখো কোশ্চেন f এর ভ্যালু কত ধরেছিলাম, 100 + b/100, তার মানে নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে। তার মানে দেখো একটা ডিম ছিল তার সাথে B% অ্যাড করায় দুটো হয়েছে, তার মানে আমি কটা অ্যাড করছি, একটা অ্যাড করছি কততে, একে অ্যাড করছি একটা, একে কত হবে 100তে কত হবে, তাহলে b এর ভ্যালু কত হবে 100%, মানে প্রতিদিন 400টা করে ডিম অ্যাড করছিল। যদি নাম্বার অফ এক্স জানতে চাই যে কতগুলো করে ডিম অ্যাড করছিল তাহলে হবে 400টা, কিন্তু এখানে বি চেয়েছে, the value of b equals to 100%। এটাই হচ্ছে তোমাদের কারেক্ট। তো আই হোপ এই কোশ্চেনটা বেস্ট কোশ্চেন ছিল আজকে। তো আজকে এখানেই শেষ করছি। দেখো 5 তারিখ থেকে ফর্ম ফিল আপ, আগেও বলেছি এখনো বলছি, তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, কোনো ইনস্টিটিউট খুঁজছো বেস্ট ইনস্টিটিউট, আর এই ভিডিওটা তোমাদের সামনে এসছে, তাহলে আমি বলবো এটাই তোমাদের জন্য বেস্ট ইনস্টিটিউট, ঠিক আছে। তো সময় নষ্ট না করে ফর্ম ফিল আপ করার সাথে সাথেই জয়েন করো, শর্ট এন্ড কনসাইজ ওয়েতে তোমাদের সমস্ত কিছু করিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আগামী দিন। থ্যাংক ইউ।